অনেক বছর পর ডাক্তারবাবু আমাকে ছাতে নিয়ে গিয়ে গান শোনালো। ওদিকে দর্শনা রায়ের কাছে একটা মহিলা কণ্ঠের ফোন আসে। তার মেয়ে গুঞ্জার বিপদ। ফোন পেয়ে উনি বেরিয়ে পড়েন মেয়ের বাড়ি যাবেন বলে। দর্শনার ডাকে ছেলে বউয়েরা নিজের ঘর থেকে বেরিয়ে এসে মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কারোর কোনো কথা শোনেন না দর্শনা। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন দর্শনা, আর তারপরেই হয় অ্যাক্সিডেন্ট। দর্শনার বাড়িতে ফোন আসে, দর্শনা রায় নার্সিংহোমে ভর্তি। সবাই পৌঁছয় নার্সিংহোমে। ডাক্তার জানায় দর্শনা রায়ের মৃত্যু হয়েছে। আমার সঙ্গে দেখা করতে আসেন দুজন। আমি তো জানি যে মা আমাকে এই পার্টিতে আসতে বারণ করেছিল, আর যেহেতু মা ফোন করতে বারণ করেছিল সেহেতু আমরা আর ফোনও করিনি। মায়ের মৃত্যুটা কি শুধুই অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে? কি ব্যাপার ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? তুই কোথায় রে? একটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে অফিসে ঢুকছি। বললে এক্ষুনি চলে আসতে পারবি? তা পারবো, মনে হচ্ছে কোনো নতুন কেস। হ্যাঁ। কোথায় যেতে হবে? অরূপ, তুই কি জানিস ইন্ডাস্ট্রিয়ালিস্ট দর্শনা রায় গতকাল রাত্রে মারা গেছেন? এইটা হাফ অফ দ্য ট্রুথ। এমনি মারা যাননি, অ্যাক্সিডেন্টে মারা গেছেন ডিউ টু র্যাশ ড্রাইভিং। অথচ দর্শনা রায় খুব ভালো গাড়ি চালাতেন। উনি নাকি র্যালিতেও গাড়ি চালিয়েছেন। রিয়েলি? ওনার মৃত্যুর পেছনে অ্যাক্সিডেন্ট ছাড়াও অন্য কোনো রহস্য আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখ, নিজের জন্মদিনের রাতে উনি মেয়ের বিপদ শুনে বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে গেলেন, অথচ ওনার মেয়ের কোনো বিপত্তি হয়নি। ওদিকে ওনার মেয়েকে ওনার হাতের লেখা একটা চিরকুট একজন গিয়ে দেয়। তাতে লেখা ছিল যে সে যেন মায়ের জন্মদিনে না যায়, আর মেয়ে অভিমান করে মায়ের জন্মদিনে যায় না। একটা সেকেন্ড, তুমি এত কিছু জানলে কি করে? আরে শোন না, আমাদের নিচে স্টাডিতে দর্শনা রায়ের ছেলে আর মেয়ে বসে আছে। তার মানে তুমি শিওর যে কেসটা একটা দুর্ঘটনা নয়? অরূপ, আমার মনে হয় না এটা দুর্ঘটনা। শোন, তুই দর্শনা রায়ের বাড়িতে চলে আয়, আমি ওখানে পৌঁছচ্ছি। দুজনে একসাথে ওনার বাড়িতে ঢুকবো, আর তার আগে আমি তোকে পুরো ডিটেলটা বলে দেবো, ঠিক আছে? জো হুকুম ম্যাডাম। আমার শুধু মনে হচ্ছে মমকে কেন আমরা জোর করলাম না। কেউ সাথে গেলে এটা হয়তো। তোমাদের তো উচিত ছিল আমায় একটা ফোন করা। হ্যাঁ, আচ্ছা, তোমরা অত রাতে মাকে এভাবে একা ছাড়লে কি করে? আরে আমরাও তো ভয় পেয়ে গেছিলাম, আর মা তো বারবার বলছিল যে গুঞ্জার বিপদ। গুঞ্জার কি বিপদ, কেন বিপদ, কিছুই বুঝতে পারছিলাম না। মাকে কে একটা ফোন করেছিল, কিন্তু কে ফোন করলো? ওই তো গুঞ্জা। আসুন আপনারা। গুঞ্জা, তোমরা কোথায় চলে গেছিলে? ইনি হলেন প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র, আর ইনি আইপিএস অফিসার অরূপ রায়। প্রাইভেট ইনভেস্টিগেটর? দেখো, আমাদের মনে হয়েছে মায়ের অ্যাক্সিডেন্টটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে কিছু তো একটা গোলমাল রয়েছে। গোলমাল? নয়তো কি? মায়ের কাছে মিথ্যে ফোন আসা, আমার কাছে মায়ের চিঠি আসা, অথচ সেই চিঠির ব্যাপারে তোমরা কেউ কিচ্ছু জানো না। সবকিছু মিলেমিশে মনে হচ্ছে এটা একটা নর্মাল ঘটনা নয়। এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। গুঞ্জার এই কথাটা আমার একদমই ঠিক মনে হয়েছিল, আর তাই জন্যই আমি ওকে নিয়ে মিসেস মিত্রের বাড়িতে যাই, আর তারপর ওনাকে এই ঘটনাটা তদন্ত করার জন্য রিকোয়েস্ট করি। আমি জানি এই সময় আপনারা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, কয়েকটা প্রশ্ন করেই আমি চলে যাব। মিসেস মিত্র,
তার আগে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই। উনি হলেন আমার বড় বৌদি আত্রেই, বিউটিশিয়ান। উনি আমার ছোট বৌদি ঋতু, হাউসওয়াইফ। আর উনি আমার ছোটদা শুভ। আর ইনি হলেন আনন্দ, আমার হাজবেন্ড। আর ওরা হলো আমার ভাইপো ভাইজি, টোপাই আর পিপলি। আর উনি উনি সমীর দা। ওনাকে আপনি মায়ের অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। মা কখন কি খাবে, কোথায় বেরোবে, কি ভালো লাগে না লাগে, এই সমস্তটাই সমীরদার জানা। আপনাদের সকলের সাথেই তো আলাপ হলো। গুঞ্জা, আমি এবার একটু আপনার মায়ের ঘরটা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে আসুন। শোনো, আচ্ছা বলছি, তুমি আবার শুধু শুধু গোবিন্দা কেন ডাকতে গেলে? আচ্ছা, মার ব্যাপারটা তো পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট। ব্যাপারটা এত সহজ নয় আত্রে, তুমি একটু বোঝার চেষ্টা করো। দাদা ভাই, তোমার কি মনে হয় মাকে কেউ? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি মাকে মিথ্যে বলে বের করা হয়েছিল এবং তারপর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোজ রাতে আপনি ওনাকে ওষুধ দিতেন, তাই তো? হ্যাঁ, রোজ আমিই দিই। কালকেও দিয়েছিলাম। ওখানে ওই ওষুধ আর ওখানে ওই চোখের ওষুধটা রেখেছিলাম। ম্যাডামের শরীরটা বোধহয় ভালো ছিল না, তাই বড় দাদাবাবু এসেছিল খবর নিতে। শরীর ভালো ছিল না? কি হয়েছিল ওনার? তেমন কিছু না, মাথাটা বোধহয় ঘুরছিল সন্ধ্যের দিকে। বাড়িতে তখন সব জন্মদিনের জন্য লোকজন এসেছিল। ম্যাডাম সবকিছু সামনে নিয়েছিলেন। আপনার মা তাহলে ওষুধ খেয়ে চোখে আই ড্রপ দিয়ে শুয়ে পড়েছিলেন, তাই তো? হ্যাঁ, মা রোজ রাতেই ঘুমের ওষুধ খেয়ে চোখে আই ড্রপ নিয়ে শুতো। তারপর যখন ওই ফোনটা আসে তখন উনি ছুটে ঘর থেকে বেরিয়ে আসেন। তখন তো আপনারা সবাই শুয়ে পড়েছিলেন। হ্যাঁ, আমরা তো সবাই ঘুমিয়েই পড়েছিলাম। তারপর মায়ের ডাক শুনে আমরা ঘর থেকে বেরিয়ে আসি। আর এসে দেখি মা তখন বেরোবার জন্য মানে মানে ঘরের পোশাকেই উনি বেরিয়ে যেতে চাইছেন। আমরা অনেকবার আটকানোর চেষ্টা করি, বলি যে সাথে করে কাউকে একজনকে নিয়ে যেতে। উনি কি বললেন তখন? উনি শুনলেন না। মা আসলে ভীষণ প্যানিকড হয়ে গেছিলেন, তাই টেনশন নিয়ে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাবার পর আপনারা কেউ ওনাকে ফোন করেননি? আসলে মা তো গাড়ি ড্রাইভ করছিল, সেটা ভেবেই আর মাকে ফোন করিনি। গুঞ্জাকেও ফোন করেননি? আসলে মাই বারণ করেছিল গুঞ্জাকে ফোন করতে। আর তাছাড়া আমরাও না ঠিক বুঝতে পারছিলাম না কি করব। আমার মনে হচ্ছিল এতে যদি কোনো বিপদ বাড়ে। আমরা এইটা নিয়ে ডিসকাস করছিলাম, ঠিক সেই সময় হসপিটাল থেকে ফোনটা আসে। মায়ের ফোনটা অ্যাক্সিডেন্টে অক্ষত ছিল, আর সেখান থেকেই ওরা বাড়ির নাম্বারটা বের করে ফোন করে। তাহলে ওনার ফোনটা এখন কোথায়? ফোনটা আমাদের কাছেই আছে, আমি নিয়ে আসছি। কাল রাতে উনি ঘর থেকে বেরিয়ে যাবার পর এ ঘরের কোনো জিনিস এদিক ওদিক করা হয়নি তো? না না, মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরটা যেমন ছিল তেমনই আছে। আপনাদের মা খুব ছিমছাম শৌখিন মানুষ ছিলেন। আসলে মায়ের আউটলুকটা একটু অন্যরকম ছিল। মা তো খুব শৌখিন মানুষ ছিলেন। জীবনটাকে না মা খুব ভালোভাবে এনজয় করে কাটাতেন। ইনফ্যাক্ট মা তো কাজকর্ম থেকে রিটায়ার নেওয়ার কথাও ভেবেছিলেন। এই যে ফোনটা। থ্যাংক ইউ। বৌদি, তুমি সবার সাথে কথা বলবে, নাম্বারগুলো ট্রেস করে আসি। উনি রিটায়ারমেন্টের কথা ভেবেছিলেন মানে? এই মানে অফিস, ফ্যাক্টরি এইসবের থেকে ছুটি নেওয়ার কথা আর কি। তুই যাদেরকে ইনভাইট করবে বলেছিলি সবাইকে বলা হয়ে গেছে? এই তো ফাইনাল লিস্টটা করছি, তবে মোটামুটি সব হয়ে গেছে। আর আমাদের বিজনেস পার্টনার কেউ বাকি নেই তো? ইম্পর্টেন্ট কেউ?
আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন বলো তো? দাদা ভাই তো ফাইনাল লিস্টটা চেক করছে, আর আমরা যখন এতদিন আগে থেকে প্ল্যান করেছি, এভরিথিং উইল বি ফাইন। মমের বার্থডে ব্যাশটা দারুণ হবে একদম। এই দুষ্টুগুলো, তোরা তখন থেকে কি বকবক করছিস রে দুটো তো মিলে? সারপ্রাইজ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? গ্র্যানির বার্থডে তো আমরা ঠিক করেছি যে গ্র্যানিকে সারপ্রাইজ গিফট দেব। ওরে বাস, তোরা সারপ্রাইজ গিফট দিবি? কি দিবি শুনি? বলবো না, বললে কি আর সারপ্রাইজ থাকে? আমরা কি জানতে চাইছি যে তোমরা গ্র্যানিকে কি গিফট দেবে? ওয়েল, আমার জন্মদিনে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে আমার নিজের তরফ থেকে। তোমার নিজের জন্য সারপ্রাইজ গিফট? কি মা? আগে প্লিজ বলতেই হবে তোমাকে। তুমি আগে বসে এখানে। আচ্ছা আচ্ছা মা, এবার বলো তো কি সারপ্রাইজ গিফট? আমার মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কোনো একটা নতুন কোম্পানির সাথে টাই আপ করছো। না না না, নট এট অল, নট এট অল। ইনফ্যাক্ট একদম উল্টোই, আমি না এই সব থেকে একটু সরে আসতে চাইছি। মা, এখনো কিন্তু কিছু ক্লিয়ার হলো না, কি সব থেকে তুমি নিজেকে সরাতে চাইছো? আরে এই যে দিস ওয়ার্ক প্রেশার, দিস ডে টু ডে রুটিন, I want to gift myself retirement and a world tour. রিটায়ারমেন্ট মানে? মানে এতদিন তো আমি সব সামলালাম, এবার তোমাদের টাইম। তোমরা এবার সবকিছু সামলাবে, আর আমি খুবই খুশি যে তোমাদের মতো উপযুক্ত ছেলেদের হাতে আমি তোমাদের বাবার স্বপ্নটা তুলে দিচ্ছি। ইটস ইয়োর টাইম নাও, সামলাও তোমরা এবার। আমি পেপারস রেডি করছি, আর আমার বার্থডেতে আমি অফিসিয়ালি অ্যানাউন্স করছি। অলরাইট? ইম্পসিবল! তুমি এখনই সবকিছু কেন ছেড়ে দেবে মা? তুমি তো এখনো যথেষ্ট ফিট। এক্স্যাক্টলি। আর আপনি ট্যুরে যেতে চাইছেন, নিশ্চয়ই যাবেন, কোনো প্রবলেম নেই। ততদিন আমরা সবাই নিশ্চয়ই সামলাবো, কিন্তু মা আপনাকে ফিরে এসে সবকিছু দেখতেই হবে। একদম ঠিক, এখন আমরা এত বড় দায়িত্ব নিতে পারবো না। নিজেদের ওপর কনফিডেন্স এত কম? হ্যাঁ কেন? এতদিন তো আমি সব সামলেছি। তোমাদের বাবা চলে যাওয়ার পর তো 20 বছর আমি সব সামলেছি একা। এখন তোমরা বড় হয়েছো, উপযুক্ত হয়েছো, না ইউ কাম ফরওয়ার্ড, ইউ টেক ওভার। ধ্রুব, শুভ, আনন্দ, এবার তোমরা তিনজনে মিলে সবকিছু সামলাবে। ওকে? সেটা কি উনি গতকাল অ্যানাউন্স করেছিলেন? না, কারণ গুঞ্জা আসেনি হয়তো, সেই জন্যই। আচ্ছা, এই কথাটা আর কে কে জানতো? মানে উনি যে অ্যানাউন্সমেন্টটা করবেন সেটা আর কে কে জানতো? আমরা সবাই জানতাম, মা তো আমাদের সবার সামনেই বলেছিল। হ্যাঁ, আর না জানার মতন তো কোনো ব্যাপার ছিল না, কেননা সবার মধ্যেই তো সব রেসপন্সিবিলিটি মা ভাগ করে দিচ্ছিলেন। আপনাদের বাইরে কি এমন কেউ ছিল যে এই রেসপন্সিবিলিটির ভাগ পাচ্ছিল না? না, এরকম তো কেউ ছিল না। ছিল না? না ছিল না। দেখুন, কেউ তো ছিল যে চাইনি গতকাল রাতে দর্শনা রায় এই অ্যানাউন্সমেন্টটা করুক, আর সেটাই আটকানোর চেষ্টা। আর তারপরেই, তবে এটাকে সোজাসুজি মার্ডার কেসও তো বলা যাচ্ছে না। তাহলে উনি বললেন গতকাল আপনার মায়ের শরীরটা ভালো ছিল না। ধ্রুববাবু, আপনার মায়ের কি কোনো অসুখ বিসুখ ছিল? মা একদমই ফিট মানুষ ছিল, হয়তো ওভার এক্সশনের জন্য কিছুদিন একটু টায়ার্ড হয়ে পড়েছিল। তবে হ্যাঁ, কালকে একবার মায়ের মাথাটা ঘুরে গেছিল। হ্যাঁ, কিন্তু এমনিতে তো সব ঠিকই ছিল। এরকম ফিট একজন মানুষের কালকেই শরীরটা খারাপ করলো? গুঞ্জা, আপনি চিঠিটা বিকেলবেলা পেয়েছিলেন তাই না?
হ্যাঁ, আমি রেডি হয়ে যখন বেরোবো ঠিক তার আগেই আমাকে আনন্দর পিক আপ করার কথা ছিল। চিঠিটা পেয়ে আমার খুব খারাপ লেগেছিল। আমিও তো কিছু বুঝতেই পারছিলাম না। ও হঠাৎ করে আমায় বললো যে সমস্ত প্ল্যান চেঞ্জ, মায়ের জন্মদিন আমরা যাব না, আমরা সিনেমা দেখতে যাব। মায়ের জন্মদিনে যাবে না, এরকম একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট গুঞ্জা কেন যাবে না আপনি ওকে জিজ্ঞেস করেননি? সত্যি কথা বলতে গুঞ্জার এই মুড সুইং এর সাথে না আমি খুবই পরিচিত, তাই হ্যাঁ আমার মনে হচ্ছিল একটা গন্ডগোল হয়তো হয়েছে, কিন্তু তারপর ও আমাকে বললো যে ঠিক আছে অরূপ, আমাদের এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। যে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাদের সাথে একটু কথা বলা দরকার। আমরা তাহলে আসি। ও হ্যাঁ, একটা কথা, এই ঘরের কোনো জিনিসে আপনারা প্লিজ হাত দেবেন না, আর কোনো জিনিস এদিক ওদিক করবেন না। আমাকে হয়তো আরেকবার আসতে হতে পারে। আসি। আসুন আসুন। আপনি? উনি ওনার সাথে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলতে চান। প্লিজ বেশি সময় নেবেন না। না, নমস্কার, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। ইনভেস্টিগেটর? আপনার গাড়ির সাথে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল দর্শনা রায়, ওনার বাড়ি থেকে এই কেসটার ব্যাপারে আমাকে অ্যাপয়েন্ট করেছে। দাঁড়িয়ে কথা বলছেন কেন? বসুন না, বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। আপনি এখন কেমন আছেন? যেমন দেখছেন। উফ, এত বড় একটা অ্যাক্সিডেন্ট তো। কিছু খাবে? না, I can't believe. আমারও একটা জিনিস খুব খারাপ লাগলো জানো। আমি অ্যাটলিস্ট দাদা ভাই বা গুঞ্জা কারোর থেকে এটা এক্সপেক্ট করিনি। মানে ওরা একজন ডিটেকটিভ অ্যাপয়েন্ট করে ফেললো, অথচ দেখো আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না। মানে এই যে ডিটেকটিভের কাছে চলে গেল মায়ের মৃত্যু নিয়ে। শুভ, তুমিও তো মায়েরই ছেলে, তোমাকে কেন এই ডিসকাশন থেকে বাদ দিল বলো? সো হোয়াট? আনন্দ জানে না, বৌদিও না। শুভ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওরা মায়ের ছেলে মেয়ে নয়, ওরা বউ আর জামাই। কিন্তু তুমি তো মায়েরই ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি এসবের মধ্যে থাকতে চাও না। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কি করে হলো বলুন তো? মিসেস রয় কি খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন? আমার গাড়িটা ওনার গাড়ির পেছনেই ছিল। আপনি অত রাতে কোথায় যাচ্ছিলেন? আসলে আমার মা হসপিটালাইজ, হাসপাতাল থেকে ডেকে পাঠিয়েছিল। তা আমিও একটু তাড়াহুড়োতেই ছিলাম। ওনার গাড়ির পেছনেই তো আমার গাড়িটা ছিল। ওখান থেকেই আমি লক্ষ্য করছিলাম ওনার গাড়ির উপর একটু কন্ট্রোলের অভাব আছে। আমি ড্রাইভারকে বললাম যে ডান দিক দিয়ে ওভারটেক করতে। তা ওর গাড়ি আর আমার গাড়ি একেবারে পাশাপাশি। হঠাৎ উনি রাইট টার্ন নিয়ে নিলেন। এমন সময় রাইট টার্ন নিলেন যে ব্রেক কষেও কিছু করার ছিল না। একেবারে তো সোজা গিয়ে ওনার গাড়ির পেটের ভিতর আমার গাড়িটা ঢুকে গেল। কি ভয়ঙ্কর ঘটনা! আপনি আমার এখনো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা অস্থির হতে হবে না। ঠিক আছে। সুইচ
সুইসাইডের ইচ্ছে না থাকলে কেউ এভাবে এত শর্ট ডিস্টেন্সে পিছনে গাড়ি আছে জেনেও ওরম ভাবে কেউ রাইট টার্ন করে? শেখর শেখর অনেক চেষ্টা করেছিল। শেখর মানে আমার ড্রাইভার। ছেলেটার লাইফটাই একেবারে স্পট ডেট। ছেলেটা ম্যাডাম, আমি 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 একটা ব্যাপার বুঝতে পারছি না। উনি ওই ভদ্রমহিলা কেন 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 ওইভাবে গাড়িটা চালাচ্ছিলেন? কেন 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 চালাচ্ছিলেন? উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন, আর এই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লে ওনার অস্থিরতা আরো বেড়ে যায়। তখন ওনার প্রেশারটা ওঠানামা করে। আপনার কি ওনাকে আর কিছু জিজ্ঞেস করার আছে?